মানবাধিকার কমিশন ও ভিসা নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত 5 ব্যাংকের মালিকানা। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি ঢাকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হাসিনাকে প্রত্যর্পণে ইতিবাচক সাড়া দেওয়ার আশা। জাজিরায় দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, নিহত 1, আহত 10, গুরুতর একজনকে ঢাকায় রেফার, অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং কলম্বিয়ায় 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত 26, ধসে পড়া ভবনে আটকা বহু মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সরকার মানবাধিকার সুরক্ষায় অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে একীভূত হওয়া 5টি দুর্বল ব্যাংকের মালিকানা পুরনো মালিকদের কাছে ফিরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে সরকার। এ সংক্রান্ত বিধান রেখে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে আজকের মন্ত্রিসভা। এছাড়া আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান ভিসা পদ্ধতি যুগোপযোগী, নিরাপদ, গতিশীল এবং সহজীকরণের উদ্দেশ্যে ভিসা নীতিমালা 2026 অনুমোদন দেওয়া হয়। এতে 34টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিবাদীরা দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি সম্মেলনে একথা বলেন তিনি। চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। এরই অংশ হিসেবে দেশের 3টি গ্রামকে এসডিজি ভিলেজে পরিণত করা হচ্ছে বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজের পাইলট প্রোগ্রামের আওতায় 3 গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম 3টি হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকুপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি। ভিলেজ 3টি এসডিজি ভিলেজ, অর্থাৎ এসডিজি যেসব পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচিতে গুরুত্ব পাচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি বাস্তবায়নের সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে। শুধু শহরকেন্দ্রিক উন্নয়ন নয়, কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে ফার্মার্স কার্ড, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জীবনচক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিকল্পনা রয়েছে সরকারের এসডিজি বাস্তবায়ন কৌশলে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান রাষ্ট্র সংস্কারের 31 দফা ঐতিহাসিকভাবেই প্রতিটি ভিশন এবং মিশনের সঙ্গে এমডিজি কিংবা বর্তমানে এসডিজির খুব বেশি অমিল নেই। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে 5 বছরে 20,000 কিলোমিটার নদী খাল খনন ও 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য তুলে ধরেন সরকার প্রধান। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতির সুসংহত করতে বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R কৌশল গ্রহণ করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন এবং একটি কল্যাণ রাষ্ট্র
যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। সরকার প্রধান প্রত্যাশা করেন গ্রাম থেকে জাতীয় পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে আসুন আমরা সবাই দৃঢ় সংকল্প নিয়ে কাজ করি। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের মদদেই 5 আগস্ট পলাতক শেখ হাসিনা দেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনও কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, একজন হাই কমিশনারের সঙ্গে সরকার প্রধানের বৈঠকে সাধারণত চুক্তি বা এ ধরনের সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় না। দণ্ডপ্রাপ্ত হাসিনা তার জায়গা হচ্ছে জুডিশিয়ারি। বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্ট তার বিচার করেছে, তাকে দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিষয় কি হয়, তাকে কাস্টডিতে নেওয়া হয় এবং তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 62.25%। কমেছে জিপিএ 5 এর সংখ্যা। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। সোমবার সকালে সচিবালয়ে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, পরীক্ষার্থীরা আবেদন করলে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। এছাড়া শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। মফিউর রহমানকে সঙ্গে নিয়ে উষা ফিরদৌসের রিপোর্ট। মাধ্যমিকের ফল হাতে আসতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সারা দেশের মতো রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানেও ছিল উৎসবের আমেজ। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপ সফলতার সঙ্গে পার হতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। আল্লাহর রহমতে গোল্ডেন এসেছে সবকিছুতে। আমি আসলে ভাবিনি যে আমি ভালো করতে পারবো। যারা পাস করেছে, যারা ভালো রেজাল্ট করেছে, তারা এফোর্ট দিয়েই করেছে। আমার যেটা মনে হয় যে জিপিএ 5 বা একটা পাস করা আসলে জীবনে সবকিছু না। ফেল করার ক্ষেত্রে যেটা ওদের আবার সেটা রিটেক নেওয়া লাগবে, এটা আসলে খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্স। যেহেতু জিপিএ কমার্সে তার মানে খাতাটা ঠিকভাবেই মূল্যায়ন করছে। এবার এইচএসসিতে গড় পাশের হার 62.25%। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশ করেছে 64.5% শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে 55.49 এবং কারিগরিতে পাশের হার 58.20%। এবছরে মাধ্যমিকে পাশের হার কমেছে 6.2%। একই অবস্থা জিপিএ 5 এর ক্ষেত্রেও। গেল বছর জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। এবার এই সংখ্যা নেমে দাঁড়ায় 1,16,676 জনে। রোববার সকালে সচিবালয়ে 2026 সালের ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, ফলাফল নিয়ে কারো আপত্তি থাকলে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। সাধারণ বোর্ডের মধ্যে পাশের হারও জিপিএ 5 প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। পাশের হারে দ্বিতীয় অবস্থানে যশোর আর সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ বোর্ড। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি। উল্লেখযোগ্য হারে বেড়েছে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা। শিক্ষামন্ত্রী বলেন, ফল বিপর্যয়ে পড়া স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে ক্রম সংখ্যা কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে, সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রত্যেকের মেধার মূল্যায়ন করতে চায় সরকার। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সুতরাং যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্ট এসছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় 18,29,485 জন শিক্ষার্থী। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা, তবে কমেছে পাশের হার। সর্বোচ্চ পাশের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৭১.63%। ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাশ করেছে চট্টগ্রাম বিভাগে। আর এবার দেশের ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯,০৪,০৮৬ জন শিক্ষার্থী। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল ৭৪,৬০১ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার কেন্দ্র ছিল ৩,৮৮০টি আর অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০,৪০২টি। তবে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬৮তে। বিপরীতে কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ৩১২টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি ও কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। বিদেশের কেন্দ্রগুলোর মধ্যেও একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গ্রুপ ভিত্তিক ফলাফলেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাশের হার ৭৭.৭৯% আর ছাত্রীদের ৮০.৯০%। মানবিক বিভাগে ছাত্রদের পাশের হার ৪১.১৪%-এর বিপরীতে ছাত্রীদের ৫৪.৩৮%। আর ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার ৫৯.৯৮%, যেখানে ছাত্রীদের পাশের হার ৬৯.৯২%। অর্থাৎ ৩ বিভাগে ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৫৫.৪৯%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছেন ৬,৭১৬ জন শিক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২০%। জিপিএ 5 পেয়েছেন ৩,৯৫১ জন। বিদেশের ৯টি কেন্দ্রে এবার মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫৪ জন আর অকৃতকার্য হয়েছেন ৪৮ জন। বিদেশের একটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও অন্য একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। ফলাফলের আরেকটি উল্লেখযোগ্য দিক, এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ছাত্রদের তুলনায় ১,০৭,৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। শুধু পাশের হারেই নয়, জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছেলেদের তুলনায় ১১,৪০১ জন বেশি মেয়ে জিপিএ 5 পেয়েছেন। সব মিলিয়ে ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৬২.২৫%। এবার জিপিএ 5 পেয়েছেন ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। সার্বিক ফলাফলের তুলনায় বিদেশে কেন্দ্রগুলোতে পাশের হার অবশ্য বেশ ভালো, তবে দেশের ভিতরে বোর্ড ও বিভাগ ভেদে ফলাফলে রয়েছে বড় ধরনের ব্যবধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় আইন ও সাংবিধানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক নেতাদের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের ফলাফল মেনে নেয়ার সংস্কৃতিও গড়ে ওঠা জরুরি। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন রিজভী। এনামুল হক খানের প্রতিবেদন। ২০২৬ সালের নির্বাচন ঘিরে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে আয়োজিত স্টেক হোল্ডার সংলাপে উঠে আসে রাজনীতিতে অর্থের উৎস ও স্বার্থের দ্বন্দ্বের মতো বিষয়গুলো। এতে বক্তারা বলেন, রাজনীতিকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে দেখা হলে দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার শঙ্কা থেকেই যাবে।
রাজনীতিকে পেশা হিসাবে নিয়ে এই পেশাকে টিকিয়ে রাখার জন্য অন্যান্য যে ইকোনমিক সোর্সগুলো রয়েছে, আনএথিক্যাল ইকোনমিক সোর্সগুলো রয়েছে, চাঁদাবাজি টেন্ডারবাজিতে মানুষকে নিরুৎসাহিত করা যায়, পলিটিশিয়ানদেরকে নিরুৎসাহিত করা যায়, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। গণতন্ত্র যেটা বলে যে একজন মানুষ ইলেকশনের আগে, ইলেকশন চলাকালীন সময়, ইলেকশনের পরে তার মতামত, অপিনিয়ন, ভোট যেটাই হোক না কেন সে নিরাপদে থাকবে ইনফ্যাক্ট সারা বছর। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং অবাধ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে সেই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো ডেভেলপ হবে, এটাই তো মানুষ চেয়েছে। জুডিশিয়ারি সত্যিকার অর্থে স্বাধীন হবে, গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করবে, তবে সেটা সত্য মত প্রকাশ করবে, কোনো বানোয়াট, মিথ্যা, অপপ্রচার, কলঙ্কমূলক নয়। বিচারকদেরও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, অতীতে বিচারকের এজলাস থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ইতিহাস আছে, ভবিষ্যতে এর পুনরাবৃত্তি কাম্য নয়। বিচারকরা হচ্ছে তারা তাদের মত প্রকাশের ক্ষেত্রে, তাদের রায় প্রদানের ক্ষেত্রে একেবারে সুবিবেচনা প্রসূত ভাবেই তারা সেটি দেবেন। এই মানসিকতা সম্পন্ন মানুষই বিচারক হোক, এটাই মানুষের কামনা। তবে সরকারের সমালোচনার ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। একটি রাজনৈতিক দল হিসাবে সে দলীয় কোনো ধরনের মস্তান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোনো দখলের সাথে যুক্ত হয়েছে, কাউকে ক্ষমা করে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। সময়ে আর কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে গাইবান্ধার শাহঘাটায় জামায়াত শিবিরের 2 কর্মীর খুনিদের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন। এ সময় বিএনপিকে জনরায় মেনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের পথ উন্মুক্ত করার আহ্বানও জানান ডাক্তার শফিক। যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন ও বিরোধী দল। রাষ্ট্রপতি পদের জন্য 11 দলীয় ঐক্য এরই মধ্যে কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছে। সোমবার সকালে হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জোটের প্রতিনিধি দল আসেন ইসিতে। নির্বাচনী কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। আমরা যাকে প্রার্থী দিয়েছি, একজন বর্ষিয়ান নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রণাঙ্গনের, উনি সাবসেক্টর কমান্ডার ছিলেন। তিনি সে সময়ে স্বাধীনতার যে রিভলভ প্রেসিডেন্ট জিয়াও বলেছেন, উনিও বলেছিলেন, সবাই মিলে বিদ্রোহ করেছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, যেটার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটেছে। তো এই ইতিহাসটা তো কেউ অস্বীকার করতে পারবে না। রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। সবশেষ মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি KM জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে গোপন ভিডিও ফাঁস সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। হাইকোর্ট থেকে এই আগাম জামিন নেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধ করতে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। এমন একটি ফোনালাপ ওবায়দুল কাদের সহ সংগঠনটির 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 4র্থ দিনের যুক্তিতর্কে উপস্থাপন করা হয়। একই দিনে হাসান মাহমুদ ও ওবায়দুল কাদেরের সঙ্গে একটি কল রেকর্ডও তুলে ধরা হয়, যাতে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের আগুন লাগানোর নির্দেশ দেন শেখ হাসিনা। মুদাসসির আলীর প্রতিবেদন।
জুলাই গণ অভ্যুত্থানের শেষ দিকে আন্দোলনকারীদের ওপর হিংস্র হয়ে ওঠে তৎকালীন স্বৈরাচার সরকার। গণমাধ্যমে যেন এই সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ না পায়, সেজন্য সে সময়ে তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে সরাসরি ফোন দিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন ওবায়দুল কাদের। জবাবে প্রতিমন্ত্রীও জানান নিয়ন্ত্রণের কথা। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। বর্তমানে ওবায়দুল কাদের, আরাফাত সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার চলছে। সোমবার সে মামলায় প্রসিকিউশনের 4র্থ দিনের যুক্তিতর্কে এই কল রেকর্ড তুলে ধরা হয়। প্রসিকিউটর গাজী MH তামিম জানান সে সময় কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়। 4টি টিভি চ্যানেল জুলাই আন্দোলনের সময় 2বার সরকারের নির্দেশে বন্ধ করতে বাধ্য হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের সকল মিডিয়া তারা তাদের নিজেদের স্বাধীনভাবে খবর প্রচার করতে পারেনি। এটাই একটা সিস্টেম ক্রাইম। এই মামলায় কার বিরুদ্ধে কেমন অভিযোগ তা তুলে ধরেন তিনি। ওবায়দুল কাদের সেক্রেটারি হিসাবে এখানে তার রোল প্লে করেছেন। বাহাউদ্দিন নাসিম সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তার রোল প্লে করেছেন এবং আরাফাত সাহেব তৎকালীন সরকারের তথ্য প্রতিমন্ত্রী হিসাবে তার রোল প্লে করেছেন। এদিকে 24-এর আন্দোলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও ওবায়দুল কাদেরের সঙ্গে কনফারেন্স কলে শেখ হাসিনা আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দেন বলে জানান প্রসিকিউটর তামিম। সেখানে শেখ হাসিনা বলছেন যে ওরা আমাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, এখন থেকে ওদের বাড়িঘরেও তোমরা আগুন দিবে। এছাড়াও জাতিসংঘের প্রতিবেদনের এক অংশ এদিন তুলে ধরে প্রসিকিউশন, যেখানে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। এটা পরিষ্কারভাবে জাতিসংঘের রিপোর্ট থেকে আমরা দেখি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় মান্নান সর্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 10 জন আহত হন। সোমবার সন্ধ্যায় উপজেলার মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তমিজ খা ও তার সমর্থকদের বিরোধ চলছিল। এরই জেরে লাউখোলা এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। দেশজুড়ে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন আক্রান্ত হয়েছে 1155 শিশু। আর 15 মার্চ থেকে 10 আগস্ট পর্যন্ত এ রোগের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে 1,19,322 জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,16,139 জন। এ নিয়ে হামের উপসর্গে মৃত্যু হয়েছে 778 শিশুর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। মানবাধিকার কমিশন ও ভিসা নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত 5 ব্যাংকের মালিকানা। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি ঢাকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হাসিনাকে প্রত্যর্পণে ইতিবাচক সাড়া দেওয়ার আশা। জাজিরায় দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, নিহত 1, আহত 10, গুরুতর একজনকে ঢাকায় রেফার, অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং কলম্বিয়ায় 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত 26, ধসে পড়া ভবনে আটকা বহু মানুষ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।